ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকা এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএ ইস্পাত। আবারও রাজপথে আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন তারা। গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নতুন কর্মসূচি পালন করছে। সাথে যোগ দিয়েছেন আইনজীবী এবং শিক্ষকরা। কর্মসূচি পালনকালে নানা জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ, লাঠিচার্জ, গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এই আন্দোলন তখন আবার চলছে যখন দেশ জুড়ে জারি আছে কারফিউ। আন্দোলন আবার কতটা ডালপালা মেলবে তা এখন অনিশ্চিত। এরই মধ্যে আবার জামাতে ইসলামীকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। গোটা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার জামাত ইস্যু তৈরি করছে বলে অভিযোগ বিএনপির। তবে সেই সুযোগ আছে কিনা উঠেছে সেই প্রশ্ন। কারণ একের পর এক নানা বিষয়ে ছাত্রদের মধ্যে জন্ম নিচ্ছে ক্ষোভ। আছে গণহারে গ্রেফতারের অভিযোগও। প্রজ্ঞাপন জারির পর আন্দোলন শেষ হওয়ার আশা থাকলেও তা হয়নি শেষ। আওয়ামী লীগ বলছে ছাত্ররা নয়, এখন আন্দোলন করছে বিএনপি, জামাত। আন্দোলন থামাতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা কি আসলেও আন্দোলন থামাবে, নাকি পূর্বের মতো আবারও জমাট বাঁধবে আন্দোলন? জামাতের বিষয়ে এই মুহূর্তে সরকারের সিদ্ধান্ত কি অস্থিতিশীল করবে দেশকে, নাকি এর মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজছে ক্ষমতাসীনরা? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, আছেন আমাদের সাথে বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং আমরা জানি দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আলোচনা, ঘটনা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন ঘটনা এসে যুক্ত হচ্ছে প্রতি মুহূর্তে, এবং নানা ক্রিয়া প্রতিক্রিয়া আমরা একই সাথে দেখতে পাচ্ছি। কিন্তু দেশ আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে, অস্থিরতা, আন্দোলন কোন দিকে যাচ্ছে, সব কিছু নিয়েই আমরা একটু আলোচনা করতে চাই আমাদের অতিথিদের সাথে। অনেক ধন্যবাদ দর্শক যারা যুক্ত হয়েছেন, এবং স্বাগত জানাই অতিথিদের আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আজ না সোমবার দিন প্রথম কোটা আন্দোলনের প্রজ্ঞাপন জারির পর আমরা শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখেছিলাম, কারণ তারা বিশ্বাস করছিল না যে ডিবি হেফাজতে থাকা বক্তব্য আসলে সঠিক বক্তব্য। এবং গতকাল আমরা তাদের আর আমরা দেখিনি, আজ আবার নতুন করে শুরু হয়েছে এবং তাদের অনেক কিছু প্রতিবাদ এর মধ্যে তৈরি হয়েছে। কারফিউ জারির সময়ও শিক্ষার্থীদের এই আন্দোলন, আবার রাস্তায় নামা, ঠিক কেমনভাবে দেখছেন আপনারা? ঠিক কেন হচ্ছে এরকম? ওরা অকুতভয় হয়ে গেছে। ওদের ভাই মারা গেছে, বোন মারা গেছে, প্রচুর রক্ত দেখেছে। ওদের জীবনে ওরা এত রক্ত দেখেনি, আমরাও দেখিনি আমাদের জীবনে। ওদের জীবনে এত রক্ত, এত লাঠিচার্জ, এত আন্দোলন কখনো দেখেনি। এবং 19-20 তারিখে আন্দোলন দমনের সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। ওরা বিজয়ের স্বাদও পেয়েছে, ওরা দৌড় দিয়েছে, পুলিশ পিছনে চলে গেছে হাজারে হাজারে। সেখান থেকে ফিরে আসা ওদের জন্যও খুব কঠিন। এবং ওদের অনেকের সাথে কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে, মানে সাধারণ ছাত্রদের সাথে, তারা মনে করে যদি ওরা ফিরে আসে সরকার ওদেরকে আবার মারবে, আবার অ্যারেস্ট করবে, আরও নির্যাতন করবে। ওরা ধরেই নিয়েছে আর কোনো ফিরে আসার পথ নাই। এখানে তারা কেন পুনঃপৌনিক আন্দোলন করছে, তার মধ্যে যে 6 জনের কথা বললেন সমন্বয়কারী, আইনজীবী হিসাবে আমি জানি, রুমিন ফারহানাও আমাকে সাপ্লিমেন্ট করতে পারবে, আর কারেক্ট মি ইফ আই এম ইনকারেক্ট, যে যদি আপনি কাউকে অ্যারেস্ট করেন 24 ঘন্টার মধ্যে আপনি তাকে আদালতে দিতে হবে। অনলি এক্সেপশন হচ্ছে আপনি যদি এলিয়েন এনিমি হন, বিদেশি রাষ্ট্রের কোনো শত্রু হন, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে দিতে হবে না, সংবিধানে বলা আছে। আর যদি প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয়, আর যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন, সেটা কি হবে? সেটা কিডন্যাপিং হবে, অর অ্যাবডাকশন হবে। যেহেতু লম্বা সময় এটা কিডন্যাপিং হবে, তাহলে সরকার আজান দিয়ে মিডিয়ার সামনে, সকলের সামনে কিডন্যাপিং করেছে। এটা কিডন্যাপিং হিসেবে টার্ম হবে। নাও এখন যেটি হচ্ছে, আমি যেটা সার্বিক একটু সময় নিব, যে 1958 সালে পাকিস্তানে প্রথমবারের মতো বিশ্ব আর্মির একটা দেশ দখল করলো, কু ডে ইটা বা কু করলো। জাস্টিস মুনির তখন সেখানে হ্যান্স কেলসনের একটা থিওরি নিয়ে বললো, পিওর থিওরি অফ ল, বলে যদি নেসেসিটি হয় আমরা কি করব। আর যদি কেউ ক্ষমতা দখল করে ইফেক্টিভ কন্ট্রোল করে ফেলে, এই কন্ট্রোলের বাইরে আমরা কিভাবে যাব? তার মানে আমরা সেখানে এটাকে বৈধতা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। এটা কেন বলছি? সেই 18, 19 বা 16 তারিখ থেকে সরকার পুরো দেশের ওপর ইফেক্টিভ কন্ট্রোল রাখতে পারছে না। যদি আপনি পুরো কন্ট্রোল রাখতে পারেন, আপনি অবৈধ হলেও একটা বৈধতার ভেল থাকবে। আর যদি আপনি কন্ট্রোল রাখতে না পারেন, আপনি বৈধ হলেও অটোমেটিক অবৈধ হয়ে যাবেন। মার্শাল ল চলা অবস্থায়, কারফিউ চলা অবস্থায়
মিটিং মিছিল তো করা যায় এটা শুনিনি। কারফিউ চলার মাঝখানে 1-2 ঘন্টা যে বিরতি দেয়, কেউ ওষুধ কিনবে, কেউ ডাক্তার দেখাবে, কেউ এসেনশিয়াল কমোডিটি করবে বা অফিসে যাবে। কারফিউর বিরোধিতা তো আমার মনে হয় আন্দোলন করার জন্য না, কিন্তু ল ভঙ্গ করে, শুট অ্যান্ড সাইডের অর্ডার ভঙ্গ করে এই ছাত্ররা কিন্তু আন্দোলনে নামছে এবং আমি আজকে দেখলাম ব্যাপক হারে আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন আস্তে আস্তে আরও বাড়তে পারে। আর ধরে নেন এই আন্দোলন বাড়লো না, সরকারি আন্দোলনটাকে সাপ্রেস করতে পারলো সাময়িক, এই আন্দোলন তো আবার হবে, আবার হবে, আবার হবে। কিভাবে সরকার এটা হ্যান্ডেল করবে? রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে কথাটা বলা হচ্ছে যে আরও বাড়বে বা আপাতত যদি এটাকে থামানো যায় তারপরে আবার এটি নতুন করে শুরু হবে, কিন্তু এখন যে আন্দোলনটা চলছে সরকারের ভাষ্য স্পষ্ট যে কোটা আন্দোলনের সংকট সমাধান শেষ হয়েছে, ছাত্রদের সাথে সকল কিছু শেষ হয়েছে। এখন যারা রাস্তায় নামছেন বা নামার চেষ্টা করছেন তারা আসলে বিএনপি জামাত শিবিরের কর্মী, কারণ তারা সরকার পতনের আন্দোলনের জন্য এখন নামছে। এখন আর অন্য কোনো ইস্যু তাদের হাতে নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শুরুতেই একটা কথা আমার মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে। দেশের সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি তাতে একটা লাইনই মনে আসে, থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। সকল কিছুই ভেঙে পড়ছে, সরকারের চোখের সামনে ভেঙে পড়ছে। সরকার কিছুতেই আর জিনিসগুলোকে একত্র করতে পারছে না, ধরে রাখতে পারছে না। আমার ভাই যে কথাটি একটু আগেই বললেন, কারফিউর মধ্যে আন্দোলন চলছে, মিছিল হচ্ছে, মার্চ ফর ডেমোক্রেসি হচ্ছে, আদালত পাড়াগুলো চট্টগ্রামে হয়েছে, ঢাকায় হয়েছে, সিলেটে হয়েছে, খুলনাতে হয়েছে, আমরা দেখেছি। এবং গণমাধ্যমের কল্যাণ, এখন যেহেতু ইন্টারনেট খোলা আছে, প্রতি মুহূর্তে নিউজ আপডেটগুলো দেখি কিভাবে ছেলে মেয়েরা রুখে দাঁড়িয়েছে, কিভাবে পুলিশ ভ্যানের থেকে তারা তাদের ভাইকে বের করে নিয়ে এসছে, কিভাবে হাইকোর্টের ভেতরে ঢুকে গেছে। মাজার গেটে তারা ব্যারিকেড দিয়েছিল পুলিশ, সেগুলো ভেঙে তারা ভেতরে ঢুকেছে, ভেতর থেকে লয়াররাও বাইরে বের হয়ে এসেছেন এবং তারা একাত্মতা প্রকাশ করেছেন। আমরা কিন্তু সকলেই দেখেছি। সরকারের কিছু শব্দ আছে, জার্গল, যেটা দিয়ে সরকার গত 17 বছর পার করেছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আপনি যদি আপনার ভোটের অধিকার চান, আপনি রাজাকার। আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলেন, আপনি রাজাকার। আপনি যদি পুলিশের হেফাজতে নিয়ে আপনাকে বিভৎস টর্চার করলো, আপনি তার বিরুদ্ধে এসে বাইরে কথা বললেন, আপনি রাজাকার। এই যে রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, পক্ষ বিপক্ষ, বিএনপি জামাত, এই যে কিছু টার্ম, কিছু শব্দকে সরকার ব্যবহার করতে 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 এমন একটা জায়গায় নিয়ে এসছে মুন্নি, বাংলাদেশের শব্দগুলো না তার অর্থ হারিয়েছে। অর্থ হারিয়েছে বলছি এ কারণেই, কয়েক বছর আগেও রাজাকার শব্দটি অতি ঘৃণিত একটা শব্দ ছিল। এখন হয়েছে কি জানেন, আপনি নিজের অধিকার চাওয়া মানেই আপনি রাজাকার। তার মানে দেখেন অর্থটা কিভাবে 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর। এবং এই পরিবর্তনটা দেখতে হচ্ছে কাকে? এই পরিবর্তনটা দেখতে হচ্ছে আওয়ামী লীগকে, তার অন্যায্য বা ক্ষমতা দখল যেটাই বলেন তার শাসনামলে। এটা তাকেই, এই বুমেরাংটা তার গায়েই এসে লাগছে। প্রাউডলি আমাদের সন্তানরা, আমরা তো ওই জেনারেশন না, আমাদের সন্তানের জেনারেশন যারা আন্দোলন করছে, তারা প্রাউডলি বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। প্রাউডলি বলছে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই গণমানুষের মুখ থেকে স্বৈরাচার গালিটা কি আওয়ামী লীগ শুনেছিল? কেউ ভয়ে বলেনি, কেউ নিজের চাকরি বাঁচাতে বলে নাই, কেউ নিজের অস্তিত্ব বাঁচাতে বলে নাই, কেউ নিজের পরিবারকে রক্ষা করার জন্য বলে নাই। এখন কিন্তু এই সকল ভয় ভেঙে গেছে। এবং এই আন্দোলনটা যদি আপনি লক্ষ্য করেন, এই যে দেখেন কত ক্লিশে কথা, বিএনপি জামাত। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ছিলাম এক সময়, মানে ক্ষুদ্র কর্মী, সেই হিসাবেই আমি বলি যে বিএনপির আন্দোলন তো আমরা দেখেছি, তাই না? বিএনপির আন্দোলন হ্যান্ডেল করেছে পুলিশ, পুলিশে যথেষ্ট ছিল। পরের দিন গণগ্রেপ্তার হয়ে গেছে, বিএনপি ঘরে চলে গেছে। কারফিউর মধ্যে যদি জোয়ার না নামে কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠীর পক্ষে কি সেটা ভাঙা সম্ভব? মুন্নি, তো আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই আন্দোলনের সাথে বিএনপির একটা সহমত ছিল বা সবারই ছিল, আসলে সবারই ছিল, যৌক্তিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারাও ছিল, কিন্তু এইটার দোষারোপের জায়গা বোধহয় তখন থেকে শুরু হয়েছে যখন ছাত্রদল প্রকাশ্যে এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কথা বলেছে। এবং যেদিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, তিনিও বলেছেন সবাইকে রাস্তায় নেমে আসতে, এবং তার একদিন পর থেকে ভয়ঙ্কর বিভৎস অবস্থা তৈরি হয়েছে। এইটা কাকতালীয় হতে পারে, নাও হতে পারে। বিএনপির তো এখানে একটা মোটিভ আছে এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য, কাজে বিএনপিকে খুব
মানে এটা বলবে যে এই আন্দোলনের কোনো পার্ট হিসেবে তারা নাই? মুন্নি, বিএনপি তো গণমানুষের দল, মানুষের রাজনীতি করে, ভোটে ক্ষমতায় যায়, ভোট না হলে ভোটে অংশ নেয় না। তো গণমানুষের দল গণমানুষের দাবির সাথে সংহতি জানাবে না? অতীতে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন কি আওয়ামী লীগ গণমানুষের দাবিগুলোর সাথে সংহতি জানায়নি? এটাই তো রাজনৈতিক দলের কাজ। এটা যদি বিএনপি না করতো, আপনারাই বা দেশের মানুষই কি বলতো না যে বিএনপি বিচ্ছিন্ন একটা দল? কিন্তু রুমিন ফারহানা, আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এটা জানেন যে যখন একটা অরাজনৈতিক আন্দোলনে কোনো রাজনৈতিক সেটাকে বাধা বলেন বা রাজনৈতিক সমর্থন এসে যুক্ত হয়, তখন সেটি রাজনৈতিক হয়ে যায়। ফলে এই যে শিক্ষার্থীরা একটা কোটা ন্যায্য আন্দোলন করছিল, সেটাতে আপনাদের সমর্থন, যা কিছু ঘটেছে, পুলিশ তারপরে যে বাধা তৈরি করেছে, যে গুলি চলেছে, যে পরম্পরাগুলি তৈরি হয়েছে, সেটার শুরুতে আপনাদের একটা অবস্থান ছিল কিনা? মুন্নি, আপনি একটু চিন্তা করে দেখেন তো, এটা কি আপনি সত্যি এখন আর কোটা আন্দোলন বলতে পারেন? এখন তো নাই, অবশ্য নাই, একদম না। নাই। এই যে উত্তাল হলো কবে? প্রথম উত্তাল হলো কবে? প্রথম উত্তাল হলো যখন একজন তথাকথিত সাংবাদিকের অতি তেলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার মেজাজ হারিয়ে বলতে বাধ্য হলেন যে কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মনে করে দেখেন, ওই রাতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সবাই পথে নামলো। আচ্ছা, তারপরে সেকেন্ড সর্বনাশ হলো কবে? যখন ওবায়দুল কাদের সাহেব বললেন ছাত্রলীগই যথেষ্ট। এরপরে কিন্তু আর বাদ মানল না। এবং যখন পুলিশ, এতদিন পুলিশের শিক্ষা কি হয়েছে? শিক্ষা হয়েছে আমি বল প্রয়োগ করে মানুষ মেরে, মানুষকে পঙ্গু করে যদি আমি টিকতে পারি, আমি প্রমোশন পাবো। আমরা বেনজিরের ব্যাপারে দেখি নাই যে হাডুডু খেলবো গুলি দিয়ে? আমরা অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে তো দেখেছি যে যত পিটাইতে পারে, বিরোধী দলের চিফ হুইপকে মারলে আপনি হয়ে যাবেন ডিবির প্রধান। তো সুতরাং যে যত মারতে পারে তার তত পদক বাড়ে। তো পুলিশও তো এই মাথার ভিতরে মদ জগত তো ওইটাই শিক্ষা। পুলিশ ভাবছে ফোর্স দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। আরে ভাই, এটা যে জামাত বিএনপি না, এটা তো পুলিশ প্রথমে বুঝে নাই। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে রুমিন ফারহানা যাই, আমি পরবর্তী ঠিক আছে যাব। অবশ্যই যদি সেটা ছাত্র, যদি না প্রথম অবশ্যই শান্তিপূর্ণ সেই আন্দোলনটা ছিল এবং একটা কোনো সহিংসতা, মারপিট, ধাক্কাধাক্কি, আমরা পুলিশকে বিন্দু পরিমাণ তাদেরকে ছুতে দেখি নাই। তারা তাদের মতো করেছে, পুলিশ তাদের মতো করে পাহারা দিয়েছে। 14 তারিখ পর্যন্ত এই ঘটনাটা ছিল, এমনই ছিল। তারপরে যে পরম্পরা হয়ে যে জায়গাতে আসলো, আমি প্রশ্নটা রেখে যাই আপনাকে, তাহলে আপনি উত্তরটাও আমি জানি চট করেই দিতে পারবেন, তারপর আমি উত্তর নিতে আসবো। যে সহিংসতার জায়গাটাতে চলে গেল, ছাত্ররা স্পষ্ট ছিল সেগুলো তারা করেন নাই, তাহলে করেছে কে? আমি এখনই দিয়ে দিচ্ছি কেন করেছে, কে করেছে। ছবিগুলো মনে আছে? ছাত্রলীগ কিভাবে স্টুডেন্টদের, কমন স্টুডেন্টদের পেটাচ্ছে, ইভেন মানে ছাত্রীদেরকে পিটিয়েছে, মনে আছে না? এরপর আপনি কি করে আশা করেন যে শান্ত থাকবে পরিস্থিতি? আর যেটা আমি এর আগে বলছিলাম যে এটা কোটার আন্দোলন কিন্তু না, মানুষের ভেতরে ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, বহু বছর ধরে পুঞ্জীভূত। এখন সুযোগ হয়েছে, এখন তারা মনে করেছে হারাবার আর কিছু নাই, এখন তারা মনে করেছে দেয়ালে পিঠ থেকে গেছে, সো তারা এখন ঘুরে দাঁড়িয়েছে যে রক্ত তো দিয়েছি, রক্ত আরো দেব। আমি আসবো আপনার এই পয়েন্টে, নিশ্চয়ই আমি আসবো। ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের মারামারি, ক্যাম্পাসের মারামারি কেমন হয় আমরা এটা সারা জীবন সবাই দেখেছি। সেটা গোলাগুলির পর্যায়ে যেয়ে এইরকম সরকারি স্থাপনা ভাঙচুর এ পর্যন্ত বোধহয় যায় না। রুমিন ফারহানা, আমি আপনার কাছে আসবো, এটার উত্তর নিতে নিশ্চয়ই ফিরবো। আমি অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাতকে আলোচনায় নিয়ে নিই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই বলছেন এবং আওয়ামী লীগের মানুষজন একসাথে বলছেন যে এইটা একদম শুরু থেকেই শেষ করে ফেলা যেত। ধাপে ধাপে কিছু যে বুদ্ধিটা নেওয়া হয়েছিল, যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা আওয়ামী লীগের হয়তো একটা কার্যকর অবস্থান ছিল না, বা ভুল বলছে, সহজ ভাষায় যদি বলে ভুল সিদ্ধান্ত কারণে এই জায়গায় চলে এসছে, বা জেদের কারণে তাদের সাথে বসা হয় নাই। কিন্তু যে জায়গাটাতে এসছে আপনারা মনে করেছেন এটা শেষ হলো প্রজ্ঞাপন জারির মাধ্যমে, কিন্তু বর্তমান যে অবস্থাটা দেখা গেছে, আসলে কি আন্দোলন আপনারা শেষ করতে পেরেছেন? ধন্যবাদ। আন্দোলন আসলে যদি কোনো যৌক্তিক কারণে হয়ে থাকে, সেই আন্দোলন, সেই যৌক্তিকতাকে যখন মানা হয়, তখন আন্দোলনকারীদের দাবি বাড়তে থাকে। এটা শুধু যে এবার হয়েছে তা কিন্তু না, এটা অতীতেও আমরা বহুবার দেখেছি এবং এটাই স্বাভাবিক আপনারা যদি ইতিহাস দেখে থাকেন। সুতরাং এইখানে যে আন্দোলন থেমে যাবে, আন্দোলন কখনো বাড়বে, কখনো কমবে, কখনো বন্ধ হয়ে যাবে, কখনো আবার শুরু হবে, এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই হবে। সুতরাং বাংলাদেশের এই 2024-এ যা হয়েছে তা এটা যে একদম শেষ হয়ে যাবে এমন এটা আমি কখনোই মনে করি না। আমরা তো দেখি আন্দোলন হয়, দাবি মানা হয়, দুপক্ষে খুশি হয়, আমরা যার যার মতো করে ঘরে ফিরতে দেখি, কিন্তু এখানে কেন সেটা হচ্ছে না? দেখেছি সেটা
শ্রমিক আন্দোলনের বাস নিয়ে তখন ধর্মঘট হয়, ভিতরে কি আলোচনা হয়, পরে বাস ধর্মঘট বন্ধ হয়ে যায়, সবাই চলতে থাকে, হ্যাঁ। আবার কয়েকদিন পর বাস ধর্মঘট শুরু হয়। না, এমন খুব কম সময় না, অনেক বাংলাদেশের ইতিহাসে যেমন কয়েক বছর একবার বাংলাদেশে হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলন যখন হয়েছে, দীর্ঘদিন আন্দোলন এখন হয়েছে, আন্দোলন হচ্ছে। না সেটা শেষ হয়েছে। No, ওই no, no. তীব্র আন্দোলন আমরা যে শেষ হয়েছে, আইন পাশ করেছেন, শেষ হয়েছে, সেটার না, কিন্তু শেষ হয়নি। ছোট ছোট যেসব প্রতিবাদ থাকে সেটা থাকে, কিন্তু এই এবারের আন্দোলনটা- ঘটনাটির সাথে হ্যাঁ। একটু পার্থক্য আছে। এই জন্য আপনি যে বলেন নিরাপদ আন্দোলনের সড়ক শেষ হয়েছে, আমি বিশ্বাস করি না। ওই শামীম হায়দার পাটোয়ারি যে সেও বিশ্বাস করে না, কারণ আমরা এর সাথে আমরা সরাসরি যুক্ত। সুতরাং আন্দোলন শেষ হয় না, হয়তো এর ইন্টেন্সিটি কমে বাড়ে, এটা হতে পারে। এই আন্দোলনের কথাটা, এই আন্দোলনটা আসলে থেমে যাওয়ার কথা ছিল বা গতি কমে আসার কথা ছিল। না হওয়ার কারণটি, এর মধ্যে 150 থেকে 200 মানুষকে আমরা হারিয়েছি, এবং এই 150-200 মানুষকে হারানোর জন্য বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো এভাবে এত অল্প কয়েকদিনে প্রাণ হারায়নি। সুতরাং এটার একটা ইফেক্ট তো থাকবেই, কোনো সন্দেহ নেই। এখন কিভাবে ঘটনাটি ঘটলো, নিজের মতো করে আমরা অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আমি সে ব্যাখ্যায় না যেয়ে বলবো দুঃখজনক ঘটনাটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো সরকার, ভালো মন্দ মিলিয়ে সরকার যে শতভাগ ভালো করছে তা কিন্তু না, কিন্তু অনেক ভালো কাজ করছে। আবার তার সাথে সাথে সবচেয়ে ভালো হচ্ছে তাও কিন্তু না। কিন্তু বাংলাদেশের শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল না থাকার কারণে যাদের একমাত্র টার্গেট সরকারকে সরানো, জনগণের জন্য যে তারা কোনো ভালো কর্মপন্থা নির্ধারণ করবে, কোনো ভালো তারা কোনো করবে যার জন্য জনগণের ভালো হয়, কিংবা তারা জনগণকে অন্তত বুঝাতে সমর্থন হবে, যেমন কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে সত্যিই তো 100টার মধ্যে 56 যদি না থাকে, 55 যদি না থাকে, তাহলে আমাদের অবস্থান কোথায়? এই যে আওয়ামী লীগ দেখেন বুঝে শুনেই কিন্তু দুর্নীতিকে কিংবা দ্রব্যমূল্যকে নির্বাচনী ইস্তাহারের প্রথম দিকে স্থান আমরা দিয়েছে। অন্যদিকে না যাই আলোচনায়। আমি নেওয়ার চেষ্টা করছি না, হ্যাঁ। আমি বলছি এগুলো হচ্ছে জনসম্পৃক্ত দাবি। এই দাবিগুলোর উপর ভরসা করে যদি কোনো রাজনৈতিক দলগুলো কোনো আন্দোলন করার চেষ্টা করত, তাহলে হয়তো তারা হয়তো অনেকাংশে সফল হতে পারত। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখেন বিগত 20, 25, 30 বছরের মধ্যে, আমি 90-এর এরশাদ বিরোধী, 96-এর বেগম খালেদার আন্দোলন ছাড়া আজকে পর্যন্ত যে 3টে আন্দোলনের কথা আমরা বলি, নিরাপদ সড়ক যেটির কথা আপনি বললেন, কোটা বিরোধী 2018, বৈষম্য বিরোধী 2024, এছাড়া কিন্তু কোনো আন্দোলন ওইভাবে সফলতার মুখ দেখে নেই। শুধু আন্দোলন সফলতার মুখ দেখেছে এ কারণেই যে তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে আসতে পেরেছে, এবং এই যে 200 জন বা 150 জন মানুষ মারা গেছে, তারাও কিন্তু মৃত্যুর পর কিন্তু সেটার ধাক্কাটা আগে ছাত্রছাত্রী করতে, এখন পিতামাতারও যোগ হয়েছে, শিক্ষকও যোগ হয়েছে, সংখ্যায় কমে এসছে, কিন্তু সমর্থন কিন্তু কমে। আমি আপনার কাছে প্রশ্নটা করতেই চাই, সেইটা একটা বড় ধাক্কা, 200 জন মানুষ মারা যাওয়ার, এবং খুবই সাধারণ যারা ঘরে থেকেছেন তারা মারা গেছেন। এই কষ্ট যখন আমাদের, তখন আমরা এটাকে খুবই নমনীয় ভঙ্গিতে এই পুরো ঘটনাটাকে মলম লাগানোর চেষ্টা করবো, আমরা যদি স্বাভাবিকভাবে বলি। কিন্তু তার বদলে যদি আমরা টানা ছাত্রদের গ্রেফতার করতে যাই, কয়েকজন ছাত্রকে যে ডিবি হেফাজতে রেখে দেই 6-7 দিন ধরে, আমরা ছাত্রদের এক ধরনের আতঙ্কের মধ্যে ফেলে দেই, তাদেরকে প্রতিপক্ষ ভাবতে থাকি, তাহলে কি এই আন্দোলনে আমরা কোন অবস্থানটা নিতে যাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি, আন্দোলনটা আসলেও আমরা শেষ করতে চাচ্ছি কিনা সরকার দল হয়ে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে এখন দেখা দিয়েছে। আমি প্রশ্নের উত্তর বিরতির পর ফিরতে আসবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে পরিস্থিতি আপনি বলছিলেন যে এটা যদি এখন থামাতেও পারে রাজনৈতিক প্রজ্ঞা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তারপর আবার জাগবে, কিন্তু থামার লক্ষণ কি আমরা আসলে দেখছি কিনা। এবং আমি যে প্রশ্নটা রেখে যাচ্ছিলাম যে এই যে গ্রেফতার হচ্ছে, শিক্ষার্থীরা একটা কাজ করেছে, ভুল হতে পারে, ন্যায় হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যেত কিনা বা সুযোগ ছিল কিনা, আসলে সম্পূর্ণ মিসহ্যান্ডেল করছে সরকার, এবং আলটিমেটলি এটা সরকার বিরোধী আন্দোলনের টার্ন নিয়ে নিয়েছে, এবং এটা বাড়তেই থাকবে। দিন দিন আন্দোলনের পরিধি বাড়বে, সরকারের ক্ষমতার পরিধি কমবে। আপনাকে মনে হচ্ছে সরকার সেটা বুঝতে পারছে না? আমার মনে হয় বুঝতে পারছে না। ছাত্রের সাথে এখন তাদের টিচার যোগ দিয়েছে, আইনজীবী যোগ দিয়েছে, অভিভাবক যোগ দিবে, এটা বাড়তেই থাকবে। নাও দ্য কোশ্চেন হচ্ছে যে ছাত্ররাদেরকে কাম ডাউন করার জন্য ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে। তার আগে সমস্ত শিক্ষকদের সাথে আলাপ করতে হবে যে ছাত্রদের দাবিগুলো আমরা আলোচনার ভিত্তিতে মেনে নেব, বাট ছাত্ররা যেন ভায়োলেন্ট না হয়, আন্দোলন না করে, শিক্ষকদের সুপারভিশনে ক্যাম্পাস হলগুলো খুলে দিতে হবে। শিক্ষকদের কথা শুনবে স্টুডেন্টরা? কারো না কারো কথা শুনবে, সময় লাগবে, একটা করে হল খুলুন। কিছু শিক্ষক তো আছেই যারা এখনো ছাত্রদের কাছে কিছু ক্রেডিবিলিটি আছে,
তো তাদের সাথে কথা বলতে হবে সরকার। এটা পুলিশ দিয়ে হবে না, অ্যারেস্ট দিয়ে হবে না। আপনি মারা গেল 200 থেকে প্লাস লোকজন, এবং তারা একটা 54 জন ছাত্র মারা গেছে, 10-12 জন পুলিশ মারা যেতে পারে, আমি জানি না সংখ্যাটা। যারা মারা গেল আপনি তাদেরকে অ্যারেস্ট করবেন? যে পক্ষের লোক মারা গেল তাদেরকে অ্যারেস্ট করছেন 10,000, এবং একটি মামলাতেও পুলিশের গুলিতে মারা গেছে এই শব্দটি একটি মামলাতেও এখনো আসেনি। সরকার যে হত্যাকাণ্ডের জন্য মামলাগুলো করেছে, জানি না ওটা কী কেস, ইউডি কেস, কোথাও বলা নেই পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে ওই যে আমরা একটা মুভি দেখেছি না, নো ওয়ান কিল জেসিকা, এটা কি আত্মহত্যা করে মারা গেছে? পোস্টমর্টেম বা সুরতহাল দেখলেই তো বোঝা সেটা যাবে। কি তদন্ত ছাড়া বলা সম্ভব আসলে কার গুলিতে মারা গেছে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এফআইআরটা যদি আপনি ফল্টি করেন এটা তো পরে গিয়ে ট্রায়ালে ইম্প্যাক্ট ফেলে। তো এটা বিষয়ে সায়েন্টিফিক এফআইআর আছে, আপনি পোস্টমর্টেম করলেই ওই প্লেট দেখলেই বুঝতে পারবেন প্লেটটা পুলিশের প্লেট নাকি অন্য কারোর। এক্স্যাক্টলি। তো সেই সুযোগটা দিতে হবে। নাও যেটা অনেকেই বলছেন আন্দোলনকারীদের জড়তা কেটে যাচ্ছে, তারা এখন স্লোগান দিচ্ছে কোন পর্যায়ে, এরপরে কোন পর্যায়ে স্লোগানে যাবে, এবং তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না। মিডিয়া বন্ধ ছিল, মিডিয়া খুলে দিতে হয়েছে, আপনি কোনোটাই বন্ধ করতে পারবেন না। এখন যেহেতু আন্দোলন কিছুটা প্রশমন হয়েছে, কিছুটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ এ হাই টাইম ফর ন্যাশনাল ডায়ালগ, দিস ইজ এ হাই টাইম ফর সমঝোতা, এবং দিস ইজ এ হাই টাইম ফর সাম সর্টস অফ মিক্সড গভর্নমেন্ট, জাতীয় সরকার বা এনে কিছু। সরকার একা এই প্রবলেম সলভ করতে পারবে না, আমার ব্যক্তিগত অভিমত। আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। যদি সরকার আন্দোলন সাপ্রেস করে, কোনো একটা পর্যায়ে গিয়ে আন্দোলনকারীরা অস্ত্র হাতে নিবে, অস্ত্র আসবে, এদেশে আন্দোলনে অস্ত্র আসে, এবং মিলিটেন্সি হবে, সিভিল ওয়ার হবে, এবং দেশটা এক পর্যায়ে কোথায় যাবে আমরা কল্পনা করতে পারি না। যদি সেখানে সরকার জয়ী হয়, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে হবে। আর যদি সরকার পরাজিত হয়, তখন দেশের ফেরটা কি হবে? আফগানিস্তান হবে, কমিউনিস্ট পার্টি হবে, কি হবে? কোনো ওয়ে আউট নাই। তো আলোচনা করে ওয়ে আউটটা ঠিক করতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে ছাত্রদের ক্ষোভ ছিল ছাত্রলীগের উপর, পুরো ঘটনার উপর, কিন্তু তারা তো এই ধ্বংসের চোখের মধ্যে ছিল না। মূল পয়েন্টটা এসে সেখানে আটকে যাচ্ছে। তখন ছাত্রদের উপর এই খড়গ নেমে আসছে যখন এই ধ্বংসযজ্ঞ কারা করেছে, সেই অপরাধটা কারা করেছে। হ্যাঁ, আমি ওই জায়গাটাতে আসি। কারা করেছে এটা তো বের করবার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ওটা তো আসলে আমি এখানে ডিক্লেয়ার করে ওই দায়টা দিয়েই যদি ছাত্রদের গ্রেফতার করা হয় এবং দেওয়া হচ্ছে সেটাই, তাহলে কেমন করে সেটা থেকে আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, মজাটা কি, সরকার মুখে বলছে বিএনপি, বিরোধী দল জামাতে ইসলাম, তারা মানে এই ধ্বংসযজ্ঞ করেছে। মুখে বলছে এটা এখন আর কোনো রাজনৈতিক না, এটা জঙ্গিবাদের একটা মানে কার্যকলাপ। মুখে তারা কিন্তু এটা বলছে। গণগ্রেপ্তার করছে স্টুডেন্টদেরকে। ইভেন শুধু যে গণগ্রেপ্তার করছে তাই না, আমরা দেখছি এলাকায় এলাকায় ব্লক রেড দিচ্ছে। ব্লক রেডটা কি? ওই এলাকায় যায় মধ্যরাতে, 1টা, রাত 2টা, 1টা, 1:30, 2টা, 2:30, পুরো এলাকায় ওই সময় বাতি অফ করে দেয়, স্ট্রিট লাইট অফ হয়ে যায়, গাড়ির হেডলাইট থাকে। যেই বাসায় সার্চ করবে ওই বাসার ইন্টারনেট কানেকশন বন্ধ করে, ঢোকে, স্টুডেন্ট আছে কিনা চেক করে, স্টুডেন্ট থাকলে তার মোবাইল টেলিফোন চেক করে। মানে বেআইনির চূড়ান্ত। আমার ভাই তো বলছিলেন সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, 24 ঘন্টার মধ্যে প্রডিউস করা। সেগুলো হয়েছে কি, গত 17 বছরে এই বেআইনিগুলোকে আপনি আইনিতে পরিণত করেছেন। মানে বেআইনিটাই আইন হয়ে গেছে এখন আর পুলিশের মাথায় ওটা নাই যে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হয়। পুলিশ মনে করে না, ইচ্ছা মতন নিজের কাছে রাখা যায়, পেটানো যায়, রিমান্ডে নিয়ে যাচ্ছে তাই করা যায়। নুরুল হক নূর, সাবেক ভিপি, তার সাথে কি করেছে পুলিশ? আপনি দেখেন নাহিদ ইসলাম, যিনি সমন্বয়কদের একজন, তার সাথে পুলিশ কি করছে? তার যে পেটানোর, তার হাতের এবং পায়ের যে ছবি এসছে, বিভৎস। তো এগুলো দেখার পরে আপনি কি করে ভাবেন যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে স্টুডেন্টরা আন্দোলন চালাবে? এটা তো ভাবার কোনো কারণ নেই। স্টুডেন্ট কেন, শুধু স্টুডেন্ট কেন, সাধারণ জনতা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলে মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছিলাম যে মানে ঘরের নারীরাও বটি হাতে নিয়ে বের হয়ে এসছে যে যে কোনো ভাবে হোক প্রতিহত করতে হবে। এই সরকার নিজের দেশকে নিজের প্রতিপক্ষ বানিয়েছে। এখন পুরো বাংলাদেশ একদিকে, 17 কোটি মানুষ একদিকে, আর এই সরকারটি একদিকে, একেবারে বিচ্ছিন্ন একটা সরকার। এমন একটি সরকার যেই সরকারের সাধারণ সম্পাদককে সেই দলের নিজেদের মানে ছাত্রলীগের সাবেক নেতারা ভুয়া 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 বলে রুম থেকে বের হয়ে যেতে বাধ্য করে। এই দলটার তো কিছু নাই এখন, আর আওয়ামী লীগের তো আর কিছু নাই রে ভাই। কিন্তু যে পরিস্থিতিতে সরকার পড়েছিল, আসলে দেশ যে পরিস্থিতিতে পড়েছে, একটা সরকার যিনি 16 বছর ধরে আছেন, স্থিতিশীলতা আনার জন্য আমি যদি নির্ধারিতভাবে জানি এরা জড়িত, বা এই গ্রুপ অফ পিপল জড়িত, গোষ্ঠী জড়িত, তখন তার ব্যবস্থাপনা আসলে কি হতে পারত? যদি এটা গ্রুপ অফ পিপল হতো, যদি এটা এরা যেটা আপনি বলছেন সেটা হতো, তাহলে তো সরকারের জন্য এটা কোনো বিষয়ই ছিল না, এটা 1-2 ব্যাপার ছিল। এইটা যেহেতু মাস মুভমেন্ট,
এটা যেহেতু গণজোয়ারের মতন, এটাকে আটকানো সরকারের জন্য অসম্ভব। তবে শুরুতে যদি সরকার, একটা গণতান্ত্রিক সরকার হলে কি করতো মুন্নি, আলাপ আলোচনার উদ্যোগ নিত, আলোচনার টেবিলে বসতো, সেটা যদি করতো। কি চাইছিল বাচ্চারা? দুইটা কথাই তো বলতে চাইছে ভাই, সেইটার সময়ও হয় নাই। আপনারা এটাকে রাজাকারের নাতিপুতি বলে এটাকে আগুন জ্বালালেন, বললেন ছাত্রলীগ হ্যান্ডেল করার জন্য যথেষ্ট, পরের দিন ছাত্রলীগ বেধড়ক পিটালো। আপনারা কেমনে আশা করেন অনেকগুলো জায়গায় শুরুতেই গান গাইবে? আমরা অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাতের কাছে যাই, যে ইয়েটা করে দিয়েছিলাম যে সরকার আসলেও এই আন্দোলনটাকে প্রশমন করে দেশে শান্তি ফেরানোর জন্য আন্তরিক কিনা, কারণ যা যা কিছু ঘটছে আন্তরিকতা কম দেখছি আমরা। প্রথমত সরকার অবশ্যই নিজের পায়ে কখনোই কুড়াল মারতে চাইবে না, সুতরাং তারা আন্দোলন থামাতে চাইবে, এটাই সত্য কথা। এবং সাথে সাথে এর যৌক্তিকতা থাকলে সেটাও মেনে নেবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা দেখতেন, আপনার একটা প্রশ্ন ছিল, সেই উত্তরটি আমি আসলে পাইনি এখন পর্যন্ত। সেটি হচ্ছে, ঠিক আছে ছাত্রদের সাথে মারামারি হলো, ছাত্ররা আন্দোলন করলো, ছাত্ররা ব্যারিকেড ভেঙে চলে গেল, কিন্তু এই অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কার্যক্রম, অরাজকতা সৃষ্টি করা, এটা তো ছাত্ররা করেনি। সেই সময় মোবাইল সিম কোম্পানিগুলো বলছে যে 1 লক্ষ মোবাইল ফোন ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকেছে। তো 1 লক্ষ মানুষ যদি ঢুকে থাকে, আপনি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু ইচ্ছে করলেই একটা জায়গায় যেয়ে সেটাকে পুড়িয়ে দিতে পারবো না, আমাদের সেটা সম্ভব না আমাদের পক্ষে। ভেঙে চুরে একদম চুরমার করে দেওয়া সম্ভব না, হয়তো ছোটখাটো ক্ষতি করতে পারি, কিন্তু কারা করলো এটা কি সরকারের দেখার দায়িত্ব? অবশ্যই সরকার তদন্ত করবে। তবে আমি যেটা মনে করি, টিভিতে যে ছবিগুলো আজকাল দেখছি, যে ছোট ছোট বাচ্চা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে, আমার ধারণা এবং আমি বিশ্বাস করি তারা আর সাথে কোনোভাবেই জড়িত না। আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চাচ্ছি, যারা ধ্বংসযজ্ঞ করেছে, যারা অন্যায় করেছে, যারা পুলিশ মেরে লাঠি ঝুলে রেখেছে, যারা 6 তলার ছাদ থেকে ফেলে দিয়েছে, সবাইকে আপনারা গ্রেফতার করেন, তারা যেই হোক, তারা ছাত্র হলেও করেন। কিন্তু ধ্বংসযজ্ঞ করেছে ছাত্ররা বলেছে তারা সেটার সাথে নাই, আমরা সবাই জানি তারা সেটার সাথে নাই। তারপরে এই যে বেছে বেছে ছাত্রদের ধরে আনা, সবাইকে এত ছাত্রদের ধরে আনা হচ্ছে, সমন্বয়কদের হেফাজত থেকে এখনো 6 দিনে ছুটানো হয়নি। এটা কি, মানে এটা কি রাজনীতি? আপনি দেখেন, এর জন্য কিছু কিছু কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো দৃশ্যমান, কিন্তু এই পদক্ষেপগুলো হয়তোবা জনগণ বুঝতে পারছে কিনা। যারা যেখানটিতে অন্যায় করেছে, ঢাকা শহরের পুলিশের যতগুলো মাঝারি থেকে উঁচু মানের অফিসার ছিল, গত কয়েকদিন আগে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। আজকেও কিন্তু 6 থেকে 7 জন, সেই ভাতের হোটেল থেকে শুরু করে তার নিচের কয়েকজনকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাদের এই অন্যায়ের জন্য। তবে একটি কথা আমি কালকেও বলেছি, আজকেও বলি, আমিও মনে করি কারো যদি নিরাপত্তা দিতে হয় তাহলে কিন্তু তার বাসায় থেকে নিরাপত্তা দেওয়া সবচেয়ে ভালো। যদি আমরা মনে করি যে তার বাবা মার কাছে থাকলো, পুলিশ পাহারার দরকার আছে, আনসার পাহারার দরকার আছে, সেটা আমরা দিয়ে দিলাম, সংখ্যা তো বেশি না, সেটা আমরা দিয়ে দিলাম। কারণ আপনি দেখেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা, আমি জাস্টিসদের দেখি যখন রাস্তা দিয়ে যান, ওনাদের পিছনে কিন্তু পুলিশের গাড়ি যায়। মন্ত্রীরা যখন যান, ওনাদের পিছনে পুলিশের গাড়ি থাকে, বাসায় কিন্তু পুলিশ থাকে, দরকার আছে, ওনারা ইম্পর্টেন্ট, ওনাদের কিন্তু ডিবিতে নিয়ে আটকে রাখা হয় না, আটকে না, আপ্যায়নেও রাখা হয় না, যদি কথাই বলি, সেটাও কিন্তু করা হয় না। সুতরাং কারো যদি গুরুতর নিরাপদের, আর সত্যিকার অর্থে যদি কারো গুরুতর বিপদের সংখ্যা থেকে থাকে, কারা করছে সেটাও নিশ্চয়ই আমরা জানি, না জানলে তো জানবো না যে, সুতরাং তাদেরকে ধরতে হবে। তবে একটা কথা কি জানেন, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, তবে গুজব ছড়ানো যাবে না, একদম যাবে না। কিন্তু আমরা তো একেবারে যা কিছু স্পষ্ট প্রতিনিয়ত দেখতে পাই সেটারই উত্তর জানতে চাই। যে কথাটা আপনারা বললেন যে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাচ্ছে, সেটা ঠিক হচ্ছে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। শিক্ষার্থীদের, আমরা 2 জন আইনজীবী আছে, আমি তাদের কাছ থেকে উত্তরটা নিতেই আমি ফিরবো, প্রশ্নটা রেখে যাই। যে কাউকে ধরার ব্যাপারে আমার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লাগে, আমার একটা জিডি লাগে, অন্তত মামলা লাগে, অন্তত সুনির্দিষ্ট অভিযোগের জায়গা লাগে, নাম ধাম লাগে এবং প্রমাণ লাগে যে তিনি এটার সাথে জড়িত, আমার জ্ঞান যতটুকু বলে। কিন্তু কোনো কিছু ছাড়া আমি কাউকে ধরে নিয়ে চলে আসলাম, অনেকজনকে একসাথে ধরে নিয়ে চলে আসলাম, এটা কোন আইনে কিভাবে সম্ভব হবে সেটা আমরা জানতে ফিরছি। শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই সবাইকে। আমি একটু আইনের মানুষের কাছ থেকেই জানতে চাই, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরকে গ্রেফতার করা হোক, তা শিক্ষার্থী হোক, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করেছে, সরকারকে বিপদে ফেলেছে, সব কিছুর অভিযোগ আছে, কিন্তু অভিযোগটা তো লাগবে। যাদের গ্রেফতার করা হচ্ছে, এটা কি আইনে পারা সম্ভব? যে না, গ্রেফতার করা হচ্ছে, অজ্ঞাতনামা দিয়েও আপনি অ্যারেস্ট করতে পারেন, তাকে গ্রেফতার করে কোনো একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, এটা আমাদের কালচার। আর কিছু কিছু মামলায় বাই নেম আছে, এগুলো রাস্তার আন্দোলনের মামলা, এগুলো মামলা করাই উচিত না,
হ্যাঁ কিছু সম্পদ ধ্বংস হচ্ছে, আপনি বারবার বলছিলেন। আচ্ছা, যারা ছাত্র তারা নিজেরা যে মেট্রো রেল ইউজ করে, তাদের আত্মীয় স্বজনরা যে মেট্রো ইউজ করে, যে মেট্রো ঢাকা শহরে ট্রাফিক কমাচ্ছে, এটা তারা ধ্বংস করবে কেন? নিশ্চয়ই করবে না, আচ্ছা, একদম ছাত্র সেটা তো না করলো, স্পষ্ট। আপনি বলছেন জামাত শিবির করেছে, একটা গ্রুপ বলছে জামাত শিবির কেন করবে? 100টা মেট্রো রেল ধ্বংস করলে কি সরকার পতন হবে? এটা মিস্টিরিয়াস কোশ্চেন। বরঞ্চ কি হবে, এটা ধ্বংস করলে আপনাকে ব্লেম দেওয়া হবে। বেনিফিশিয়ারি থিওরিতে তারা কেন সেই কাজটা করবে যেটা ব্লেম তাদের ঘাড়ে আসবে এবং আন্দোলনটা ডাইভার্ট হবে? সো এটা একটা মিস্টিরিয়াস কোশ্চেন রয়ে গেছে। দেন আসেন থার্ড কোশ্চেন, একটা মেট্রো রেল ধ্বংস করতে তো আপনার হেভি আর্মার লাগবে। এটা আগুন দেওয়া কি এত সোজা? আমি জানি না জিনিসটা কী অবস্থা, বাট আমার কাছে মনে হয় একটা বিশাল বড় মাস্টার প্ল্যান ছাড়া এটা সম্ভব না। বাট আন্দোলনকারীদের কোনো পক্ষ এটা থেকে কোনো বেনিফিট হওয়ার কোনো সুযোগই নাই। নাও আসেন দুটি কথা বলছি। এক হচ্ছে জনগণের কাছে যেতে হবে। উইনস্টন চার্চিলের একটা মুভি আছে, অস্কার উইনিং মুভি। চার্চিল যখন কনফিউজ ছিলেন উনি হিটলারের সাথে সমঝোতা করবেন নাকি উনি সমঝোতা করবেন না, উনি টিউবে ঢুকে গেলেন। টিউবে গিয়ে 7 জন মানুষের সাথে কথা বললেন, 7 জনই বললো তুমি হিটলারের সাথে কম্প্রোমাইজ করবা না। উনি ফিরে এসে পার্লামেন্টে তার বিখ্যাত স্পিচ দিলেন এবং সারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ হয়ে গেল। সো জনগণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ছদ্মবেশে এখন রাস্তায় নেবে, চায়ের দোকান রিক্সাওয়ালার সাথে কথা বলা উচিত। ছদ্মবেশে? জি, ছদ্মবেশে বলছি কারণ হচ্ছে অথবা ওনাদেরকে চিনে ফেললে সবাই মনের ভাব প্রকাশ করবে না, বাট 10 জনের সাথে কথা বললেই তারা ভিউ পেয়ে যাবে। আমি রুমি ফারহানার কাছে জানতে চাই, শিক্ষার্থীরা আসলে আমরা সবাই চাই যে তারা এই গ্রেফতারের মধ্যে না পড়ুক, এটা কোনো রকমের সমাধান আপনার কাছে আসে কিনা? আমি একটা প্রশ্ন রাখতে চাই। একদিকে সরকার ভালোভাবে ঘোষণা দিচ্ছে শিক্ষার্থীরা কোনো রকম অরাজকতায় যুক্ত না, তাহলে শিক্ষার্থীদের কেন গণগ্রেপ্তার করা হচ্ছে? 1, 2 হচ্ছে আবু সাঈদের যে এজাহার আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে পুলিশের উল্লেখ পর্যন্ত নাই। একটা প্রাথমিক তথ্য বিবরণীতে যদি যেই জিনিসটা আমাদের 16 কোটি মানুষ দেখেছে সেটার একটা সাধারণ বর্ণনা না থাকে, সেটা যদি টুইস্টেড একটা মিথ্যা এফআইআর যদি মানে করা হয়, আপনি বলেন সাধারণ মানুষ কতক্ষণ এই জিনিসগুলো হজম করবে? আর 3 হচ্ছে, আমার ভাই একটা কথা বলেছেন যে বেনিফিশিয়ারি তত্ত্বে এই যে কেপিআইগুলোতে হামলা হলো, এটার পুরো বেনিফিট কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে। এই যে শত শত অজ্ঞাতনামা করে ইচ্ছা মতন মামলা করা, 10,000 লোক গ্রেফতার করা, এগুলোর সুবিধা পাচ্ছে। সেকেন্ড যেই বয়ানটা, আইদার দিস অর যদি আমি ধরি, সাধারণ মানুষ এই স্থাপনাগুলোতে হামলা করেছে। কেন হামলা করেছে? বিকজ এতদিন ধরে আইয়ুবিয়ান তত্ত্ব বিশ্বাস করে আওয়ামী লীগ যে উন্নয়নের বয়ান দিচ্ছিল সেটাকে নাকচ করেছে, সেটাকে রেড কার্ড দেখিয়েছে বাংলাদেশের মানুষ। হাবিবি মিল্লাত, সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে একটা বড় ধরনের আছে, যেটা একটা গণ আন্দোলন আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা সেই ব্যাখ্যার কি বলবেন ছোট্ট করে? শুধু প্রথমত এই যে সাধারণ মানুষের যে রেড কার্ডের কথাটি বলা হলো, আসলে সাধারণ মানুষ এই মেট্রো রেল বলেন, বিটিভি বলেন, স্থাপনাগুলো বলেন ধ্বংস করেছেন, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। সাধারণ মানুষ করেনি, তারা মানসিকভাবেই করেনি, আর যদি কেউ করতেও চাইতো তাদের সামর্থ্য সেটা হতো না। সুতরাং যারা করেছে তারা বুঝে শুনে এবং তারা প্ল্যান করেই করেছে কাজটি, কোনো সন্দেহ নেই। এই সমস্ত কাজ যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, অবশ্যই কোনো সন্দেহ নেই। সাথে সাথে বরঞ্চ তারও আগে এই যে 150 থেকে 200 নাম্বারটা যেটি হোক, সে 210ই হোক, মৃত্যুর সাথে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং সেটা অতি দ্রুত। আমি আজকে পত্রিকায় পড়ছিলাম যে 87 জন হচ্ছে রাজনৈতিক সাথে কোনো সম্পর্ক নেই, সেরকম মানুষ মারা গেছে। সুতরাং এই মৃত্যুর জন্য সকলের পক্ষ থেকেই দাবি ওঠা উচিত এবং দাবিটি করা উচিত। কিন্তু আমরা কি সেই দাবিটা করতে পারি যে আসলে সকল ক্ষতির জন্য সুষ্ঠু তদন্তের কথা প্রধানমন্ত্রীও বলছে, আন্তর্জাতিক সহযোগিতা চাচ্ছেন, আমরা কি সেই তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে পারি? কারা দোষী তার আগে এত গণগ্রেফতার না করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সময়টাকে আমরা দেশবাসী চাইতে পারি আওয়ামী লীগের কাছ থেকে? আপনি একটা জিনিস দেখে থাকেন, আমাদের ধৈর্যটি আসলে খুব কমে গেছে এবং সারা দেশে আস্থার প্রতি, মানুষের প্রতি অনাস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমন বিরোধী দলের প্রতি তেমনি বিভিন্ন সবার প্রতি। কিন্তু আমরা চাই যে এই আস্থার পরিবেশটা ফিরুক, আমরা সবাই একটু শান্তিতে থাকি, অনিশ্চয়তা দূর হোক। সাথে থাকবেন রাজকাহন।